হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হবে একজন প্রেগনেন্সি মা, মানে গর্ভাবস্থায় আপনি কি কি ধরনের খাবার খাবেন বা কি ধরনের খাবার খাওয়া আপনার জন্য প্রয়োজন। সবসময় মনে রাখবেন, গর্ভকালীন সময়ে সঠিক খাবার মা এবং বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই গর্ভকালীন সময়ে যদি পর্যাপ্ত পুষ্টি না থাকে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের গর্ভকালীন সমস্যা হতে পারে। যেমন সময়ের আগে প্রসব হতে পারে, আবার শিশুর জন্মগত ত্রুটি হতে পারে, এবং তাছাড়াও শিশুর অনেক ওজন কম হতে পারে। চলুন তাহলে কি কি ধরনের খাবার খেলে এই প্রেগনেন্সিতে অনেক উপকার হয়, বা আমি কি কি ধরনের খাবার খেতাম, কিরকম লাইফস্টাইল লিড করতাম, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটি প্লিজ আপনারা স্কিপ না করে দেখবেন, এবং ভিডিওতে যদি কোথাও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, এবং আজকের ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই জানাবেন, এবং পরবর্তী আপনারা কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাইছেন সেটাও জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটি অথেন্টিক তথ্য সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। গর্ভাবস্থায় আপনি সবার আগে যেহেতু যে খাবারটার উপরে যেগুলো আপনি জোর দেবেন, আমি সেই কয়েক ধরনের বিশেষ খাবারের কথাই আমি বলবো। তাছাড়া আপনি যেরকম নর্মাল খাবার খান সেরকম তো খাবার খাবেন। প্রথমেই বলবো ক্যালসিয়াম যুক্ত খাবার। গর্ভাবস্থায় ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যালসিয়াম যে গর্ভে শিশু থাকে তার হাড়ের গঠন তৈরি করতে সাহায্য করে। তাই ক্যালসিয়াম যুক্ত খাবার আপনি কোথা থেকে পেতে পারেন? এই ক্যালসিয়ামের প্রধান উৎস হলো দুধ। আপনি দুধ জাতীয় খাবার খেতে পারেন, এবং আপনার শিশু আপনার থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম কিন্তু নিয়ে নেবে। এবার তখন আপনার ক্যালসিয়ামের ঘাটতি পড়বে, এবং তখন আপনার শরীরে দেখবেন বিভিন্ন ধরনের জায়গাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়, ব্যথা হয়। যেমন আমার প্রেগনেন্সিতে আমি দেখতাম আমার পিঠে আর আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা হতো। তার তখন ক্যালসিয়ামের হয়তো ঘাটতি পড়েছিল। তাই আপনি এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য প্রধান উপায় হলো দুধ বা দুধ জাতীয় খাবার। যদি আপনি একেবারে দুধ না খেতে পারেন, তাহলে আপনি দই খান, ছানা খান, বা দুধের তৈরি জিনিস খাবেন। আমি যেমন আমার প্রেগনেন্সিতে আমি দুধ খেতে পারতাম না, সেজন্য আমি ছানা খেতাম। আমি প্রত্যেকদিনই 500 দুধের ছানা খেতাম। সেরকম পরিমাণে আপনি দুধের ছানা খান। আর যদি ছানাও না খেতে পারেন তাহলে দই খান, এবং দই খাওয়ার ক্ষেত্রে যদি আপনি টক দই খেতে পারেন তাহলে টক দই খাবেন। টক দইয়ে প্রচুর উপকার। এমনিতেই টক দই আমরা খেতে বলি, খেতে চাই। সেক্ষেত্রে প্রেগনেন্সিতে টক দইটা আরো বেশি উপকার করবে। এবং দেখা যাচ্ছে আপনি কোনো কিছুই খেতে পাচ্ছেন না, ক্যালসিয়াম যুক্ত খাবার যে দুধ বা আরো যে ক্যালসিয়াম যুক্ত খাবার, সেগুলো আপনি কিছুই খেতে পাচ্ছেন না। তখন আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারের সাথে অবশ্যই আপনি যোগাযোগ করবেন। তাহলে আপনাকে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট অবশ্যই খেতে হবে, নাহলে কিন্তু বাচ্চার হাড়ের যে গঠন সেটা সঠিকভাবে হবে না। আর এমনিতেই 4 মাস হয়ে যাওয়ার পর থেকে ডাক্তার আমাদেরকে দেখবেন ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দেয়। আমি 4 মাস থেকে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খেয়েছিলাম, এবং ডাক্তার আপনাদের যে সাপ্লিমেন্ট দেবে ক্যালসিয়াম বা আয়রন বা ফলিক অ্যাসিড, এই সম্বন্ধে আমি পরে কথা বলছি। তো আপাতত এখন ক্যালসিয়াম নিয়ে বলছি, যে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দেবে সেটা অবশ্যই খাবেন। আমি কোনো দিনও এমন দিন হয়নি যে ক্যালসিয়াম বা আয়রনের যে আমাকে সাপ্লিমেন্ট ছিল আমি সাপ্লিমেন্ট খাইনি। কারণ আমার পুরো প্রেগনেন্সিতে আমি খুব ভালো করে আমি ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন এই সমস্ত জাতীয় খাবার খেতে পারতাম না। আমার প্রচণ্ড বমি হতো, সেজন্য আমি সাপ্লিমেন্টগুলো প্রচুর পরিমাণে টাইমে টাইমে খাওয়ার চেষ্টা করতাম। সেরকম ধারা এই প্রেগনেন্সিতে ক্যালসিয়াম কতটা প্রয়োজন আপনারা নিজেই বুঝতে পারছেন, তাই ক্যালসিয়াম যুক্ত খাবার অবশ্যই খাবেন। তারপর 2 নম্বর আমি যে খাবারের কথা বলবো সেটা হলো কোলিন জাতীয় খাবার। এই কোলিন যে খাবারের উৎস, যে খাবার মেন খাবারটি, সেটা হলো ডিম। এবার ডিমে হলো প্রচুর পরিমাণে কোলিন থাকে। অন্যান্য জিনিস কোলিন এমন একটা জিনিস যেটা আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে কোলিনের কিন্তু কোনো সাপ্লিমেন্ট হয় না। সেই জন্য আপনি ডিম খাওয়ার চেষ্টা করবেন। এবং প্রেগনেন্সিতে অনেকেই আছে যে ডিম খেতে পারে না। আমি তো 7 মাস পর থেকে ডিম খেতাম। এবং কোলিন আপনার খাওয়া দরকার, কারণ হলো কোলিন হলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট গঠনে সাহায্য করে। তাই যারা আছেন তারা যারা ডিম খেতে পারেন তারা অবশ্যই ডিম খাবেন। আর একেবারে যদি ডিম না খেতে পারেন তাহলে মুরগির মাংস বা রেড মিট এই ধরনের জিনিস খেতে পারেন। এবং আমরা যে কোনো ধরনের রেড মিট প্রেগনেন্সিতে খেতে পারি না, কারণ হলো আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। কিন্তু আপনি চিকেন খেতে পারেন, চিকেনও মোটামুটি কোলিন পাওয়া যায়, কিন্তু সর্বোচ্চ কোলিনের উৎস হলো আপনার ডিম। কিন্তু এই সময় ডিমটা আপনি খুব সতর্কভাবে খাবেন। হাফ বয়েল ডিম কোনো কারণেই খাবেন না। এখন ফুল বয়েল যে সাদা অংশটা এবং হলুদ যে কুসুম, দুটোই যেন পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয়, এরকম সিদ্ধ ডিম আপনি খাবেন। তারপর আমি যে খাবারটির কথা বলবো প্রেগনেন্সিতে, যেটা অবশ্যই আপনি প্রতিদিন খাবেন, যেটা হলো শাক খাবেন। শাক খাওয়াটা খুব দরকার, কারণ আমি একটু আগেই বলছিলাম ফলিক অ্যাসিডের কথা।
শাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে এবং প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিডটা মানে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা প্রেগনেন্সির আগে যারা প্ল্যানিং করেন বেবি নেওয়ার জন্য, যদি ডাক্তার দেখাতে যান দেখবেন ডাক্তার আগে ফলিক অ্যাসিড দেয়। মানে ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ফলিক অ্যাসিডের সাহায্যে শিশুর যে মাথার পুরো গঠনটা তৈরি হয়, মেরুদণ্ডের হাড়টা তৈরি হয় এবং মাথার যে খুলি সেটা তৈরি হয়। তাই ফলিক অ্যাসিডে যদি ঘাটতি পড়ে তাহলে শিশু তাহলে জন্মগত ত্রুটি নিয়েও জন্মগ্রহণ করতে পারে। ওই জন্য ডাক্তাররা দেখবেন প্রেগনেন্সি চলাকালীন, মানে আমার প্রেগনেন্সি চলাকালীন যখন আমি প্রথম প্রেগনেন্ট হয়েছিলাম, আপনারা যখন বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্ট তখন অবশ্যই প্রথম মাসে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। অনেকে দেখবেন বলে 3 মাস হোক 4 মাস হোক, বা আমার তো কোনো শরীর খারাপ হয়নি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, এইগুলো করবেন না। অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তারের সাথে যোগাযোগ করে যে ডাক্তার যে সাপ্লিমেন্টগুলো দেবেন সেই সাপ্লিমেন্টগুলো খাবেন। অনেক সময় গর্ভাবস্থায় অনেক শরীর খারাপ হয়, কিন্তু যে ডাক্তার যে ওষুধ দেন ওষুধগুলো খেলে অনেকটা রিলিফ পান। তাই শাকসবজি মানে শাকটা, বিশেষ করে শাকটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। শাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এবং তাছাড়াও প্রেগনেন্সিতে আর একটা কমন সমস্যা হয় যেটা আমারও হয়েছিল, যেটা হলো রক্তাল্পতা, মানে রাস্তায় গিয়ে হিমোগ্লোবিন কমে যায়। প্রচুর পরিমাণে শাক খেলে হিমোগ্লোবিনের মানে পরিমাণটা ঠিক থাকে, এবং হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে বাচ্চার ওজন কিন্তু কম হবে। আর এই সময় প্রেগনেন্সির সময় মেয়েদের শরীরে নতুন রক্ত গঠন মানে যে প্রক্রিয়া সেটা শুরু হয়, এবং হিমোগ্লোবিনের কম হলে সেখানে বাচ্চার ক্ষতি হতে পারে। আর শাক খেলে তো শুনেছি বাচ্চার মাথায় প্রচণ্ড পরিমাণে চুল হয়। আর প্রেগনেন্সিতে একটা যাদের কোনো কালেও ছিল না একটা মানে প্রবলেম, কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য প্রেগনেন্সিতে এমন আকার ধারণ করে যে অনেকে সেটা পাইলস পর্যন্ত হয়ে যেতে পারে। সেজন্য শাক খেলে যেহেতু পটি ক্লিয়ারটা হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই প্রেগনেন্সিতে আপনারা প্রচুর পরিমাণে শাক খাবেন, কারণ শাকে ফলিক অ্যাসিড থাকে। আর ডাক্তার দেখবেন, ডাক্তার দেখালেই ডাক্তার আলাদা করে ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্ট দেবেন। তারপরে যে খাবারটার কথা বলবো সেটা হলো ভিটামিন সি যুক্ত খাবার। আমার ছেলেদিকে উঠে পড়েছে, ও ঘুমিয়েই ছিল। বেটু, তারপরে যে কথাটা আমি বলবো ভিটামিন সি যুক্ত খাবার। ভিটামিন সি এমন একটি মানে ভিটামিন, যে ভিটামিনটা আমাদের শরীরে মানে জমানো থাকে না, মানে প্রতিদিনে তৈরি হয় এবং প্রতিদিনের চাহিদা পূরণ হয়ে যায়। প্রেগনেন্সিতে দেখবেন বেশিরভাগ জনের প্রবলেম হয় দাঁতের সমস্যা, দাঁত দিয়ে রক্ত পড়ে বা দাঁতে ব্যথা করে। আমার যেমন দাঁত দিয়ে রক্ত পড়তো, সেরকম ধরনের ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই প্রেগনেন্সিতে খাবেন, কারণ বাচ্চারও দাঁত এবং মাড়ির গঠনটা তাহলে ভালো হবে। আর ভিটামিন সি যুক্ত যে খাবার সেটা তো বিভিন্ন টক ফল থেকে তো পাওয়া যায়। তাছাড়াও যারা টক ফল খেতে পারেন না, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, ক্যাপসিকাম এগুলো থেকেও পাওয়া যায়। আর শাক থেকেও ভিটামিন সি পাওয়া যায়। তাই প্রেগনেন্সিতে ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। এবং ভিটামিন সি আপনি অন্য সময় যেরকম খেতেন তার থেকে এখন বেশি বেশি খাবেন, কারণ বললাম যে প্রেগনেন্সিতে ভিটামিন সি এর ঘাটতি হয়। তারপরে যেটা বলো প্রেগনেন্সিতে প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবারটা আপনার একান্তই খাওয়া দরকার, কারণ প্রোটিন জাতীয় খাবার না খেলে বাচ্চার মাংসপেশি তৈরি হবে না। এবং আমাদের প্রধানত মানে প্রাণীজ প্রোটিনের উৎস হলো মাছ, মাংস, ডিম। এবং এই মাছ, মাংস, ডিম তো প্রেগনেন্সিতে খাওয়া খুবই দরকার। আপনি যতটা পরিমাণে আগে খেতেন তার থেকে ডবল পরিমাণে খাবেন। কার্বোহাইড্রেটটা সবসময় কম খাবেন, মানে ভাতটা কম খেয়ে ফল, শাক, সবজি, মাছ, মাংস এগুলো বেশি বেশি করে খাবেন। দেখবেন আপনার শরীরটাও ভালো থাকবে, এমনকি আপনার যে মানে বেবি আসবে সেই বেবিও আল্লাহর রহমতে খুবই ভালো থাকবে। এবং এই প্রেগনেন্সি তার একটা সমস্যা হলো মাছ, মাংস অনেকেই খেতে পারে না। আমি যেমন প্রোটিন আর ক্যালসিয়ামের খাবারটা আমি একেবারেই খেতে পারতাম না, সেই জন্য অনেক আমাকে ভুগতেও হয়েছে। 7 মাসে গিয়ে আমি একটু চিকেন খেতে পারতাম, আর মাছটা আমি প্রথম থেকেই খেতে পারতাম, আমি একটু ভুল বললাম। সেই জন্য আমার যেহেতু মাছ খেতে পারতাম, মাছটা আমি খুব বেশি বেশি খেতাম, কারণ আমি অন্য আর কোনো কিছু খেতে পারতাম না। এবং যারা একেবারেই কিছুই খেতে পারবেন না, মাছ, মাংস, দুধ, ডিম, বা দুধটা এখন বলছি না, দুধটা যেহেতু ক্যালসিয়ামের মানে আন্ডারে, এখন প্রোটিনের মধ্যে মাছ, মাংস ও এই আর ডিম, এই তিনটে যেহেতু প্রাণীজ প্রোটিন হলো প্রোটিনের হাই উৎস। তাছাড়াও উদ্ভিজ্জ প্রোটিন থেকেও কিন্তু প্রোটিন পাওয়া যায়। যেমন আপনি ডাল খেতে পারেন। এবার ডাল যেহেতু খাবেন, ডালটা একটু ঘন করে খাবেন, মানে বেশি করে ডালটা খাবেন। ডাল থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায়। তাছাড়াও আপনি বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন এবং বীজ খেতে পারেন, যে সিডস গুলো হয়। এবং এই বাদামগুলো আপনি সকালে ব্রেকফাস্টে খেতে পারেন, বা মানে বিকেলের দিকে একটু খেতে পারেন। আমি খেতাম, কিন্তু ওই রকম নিয়ম করে খেতাম না যে প্রতিদিন আমাকে বাদাম খেতে হবে, প্রত্যেকদিন আমাকে ফল খেতে হবে। কিন্তু আমি প্রত্যেক দিন আমি খেতাম, কিন্তু মানে ফল খেতাম, বাদাম খেতাম। এবং আপনারা যে বাদাম খাবেন, বাদামগুলো কিন্তু
অল্প পরিমাণে খাবেন, কারণ ড্রাই ফ্রুটসে তো প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এবং সেখানে আপনার ওয়েটটা প্রচুর গেইন হয়ে যেতে পারে। সেই জন্য যেটাই খাবেন পরিমিত খাবেন। মাছ, মাংস, দুধ, ডিম এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর প্রেগনেন্সিতে একটা কমন সমস্যা হলো যন্ত্রণা, ব্যথা। আমি প্রচণ্ড যন্ত্রণা ব্যথাতে ভুগেছি, কারণ আমি দুধ, ডিম একেবারেই খেতে পারতাম না। ছানাটা গিয়ে আমি প্রায় 6 মাস পর থেকে খাওয়া শুরু করেছি, তাও আমার বমি হতো। আমি মানে আমার এখনো পর্যন্ত মনে আছে যে যেদিন আমি জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট, মানে আমি দিন থেকে শুরু করে যেদিন আমার সি সেকশন হয়েছে, সি সেকশন হওয়ার আগের দিন রাত পর্যন্ত আমার বমি হয়েছে। আর সেই বমি শুধুমাত্র মানে একবার বমি নাই, প্রায় 7-8 বার করে বমি হয়েছে। মানে এমন হতো রাতে বেলা আমি শুয়ে থাকতাম, ঘুমের মধ্যেও আমার বমি হয়ে যেত, বিছানাতে জামা কাপড়ে আমি বমি করে একাকার করে ফেলতাম। সেদিন আমি 2টো করে বমির ট্যাবলেট আমাকে 3 বার খাবার আগে খেতে হতো, মানে 2টো করে, একটা বোধহয় ভমিজেন ছিল আর একটা কি একটা নাম ছিল। এই দুটোর মানে বমির ওষুধ আমাকে 3 বার খাবার আগে আমি খেতাম। আর ফলিক অ্যাসিড খেতাম, আর আয়রন খেতাম, ক্যালসিয়াম খেতাম। 5 মাস পর্যন্ত ফলিক অ্যাসিডটা খেয়েছি। আপনারা যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য তো আমার অশেষ অশেষ মানে কি বলবো দোয়া, ভালোবাসা সবই রইল, যে আপনারা আপনাদের এই জার্নিটা যেন খুব স্মুথ ভাবে যেন কাটিয়ে উঠে একটা সুন্দর একটা দিন দেখতে পারেন। কিন্তু তার জন্য আপনারা এইভাবে খাওয়া দাওয়াগুলো করুন এবং একটা ডাক্তারের রুটিনে থাকুন। আমি যে খাবার দাবারগুলো শেয়ার করলাম, এবার আপনারা অনেকেই বলতে পারেন আমি কি ডাক্তার, আমি এগুলো জেনে গেছি। আমি অবশ্য ডাক্তার নই, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। আর এই যে বিভিন্ন খাবারের যে গুণগত মান, কোন খাবারে কি থাকে, এটা আমরা অনেকেই একটু পড়াশোনা করলে জানি। আমরা যখন পড়েছি, তখন পুষ্টি যখন পড়েছি তখন এগুলো জেনেছি। আর তাছাড়াও আমার একটা নেচার আছে, আমি যখন কোনো খাবার খাই বা আমার ছোট্ট যে বাচ্চা, এখন আমার বাচ্চাকে যখন কোনো খাবার খাওয়াই, সেই খাবারটার গুণগত মান, সেই খাবারে কি কি থাকে, এটা আমি গুগলে আগে সার্চ করে নিই। আমি নিজেও আগে যখন খেতাম তখনও সার্চ করে নিতাম। গুগলে সার্চ করে নেওয়ার ফলে দেখি খাবারটার কি কি রিয়াকশন হতে পারে, কি কি গুণগত মানে দিক ভালো, সেরকম প্রেগনেন্সিতেও ওরকম ধারা করে দেখেছি। আর এরপরও যদি ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই আপনারা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবেন, এবং কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধরুন আমার ছেলেকে তার একটু দেখাই আপনাদেরকে আমি। আমার ছেলে উঠে পড়েছে, ও দেখছে আমি ভিডিও করছি। মানে আল্লাহর রহমতে আমার ছেলে এত শান্ত, মানে খুব দুষ্টুমি করে, দুষ্টুমি বলতে খুবই মানে ছটফটে। এখন কেবল হামা দেওয়া শুরু করেছে, সেই জন্যে মানে ও একটু পড়ে পড়ে যাচ্ছে, কিন্তু ও খুব শান্ত। মানে এই ঘুম থেকে উঠেছে কিন্তু কোনো কান্না নেই, কিচ্ছু নেই, আমাকে দেখছে ওখান থেকে আর একবার করে হাসছে। ধরুন আপনাদেরকে আমার ছেলেকে একটু দেখাই। হাসছো তুমি? ওটা কে? ওটা আরাস? হাসছে, এই ঘুম থেকে উঠে হাসছে, কোনো ব্যাপার নেই। এখন টানা একটু ঘুমালো, মানে আজকে একটু কথা বলছি বলে একটু উঠে পড়লো, নাহলে আমাকে সেই 6:30 পর্যন্ত ওকে ওঠাতে হয় জোর করে জোর করে, কোনো ব্যাপার থাকে না। বাবা রে, টাটা করে দাও, বলে টাটা। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।